নমস্কার বন্ধুরা, শুরু করছি আপনাদের অত্যন্ত প্রিয় অনুষ্ঠান, যে অনুষ্ঠানের জন্য আমরা অপেক্ষা করি, সেই অনুষ্ঠান সঠিক দিশার সন্ধানে। বন্ধুরা, এই অনুষ্ঠানটি যতবার আমরা দেখেছি আমরা কিন্তু আবেগতাড়িত হয়ে পড়েছি। তার কারণ এমন একজন মানুষকে আমরা এই অনুষ্ঠানে পাচ্ছি যিনি সম্পূর্ণ আধ্যাত্মিক এবং তিনি অন্তর্যামের দৃষ্টি দিয়ে প্রত্যেকটি মানুষের সমস্যাগুলোকে বলে দিচ্ছেন অনায়াসে। সুতরাং সমস্যার সমাধান তিনি কিভাবে করছেন সেটা তো আর বলার অপেক্ষাই রাখে না। বন্ধুরা, বটগাছের যে স্নিগ্ধ ছায়া, সেই স্নিগ্ধ ছায়া আমাদের যেমন শ্রান্ত পথিককে বা আমাদের যেভাবে শান্ত করে, ঠিক সেইভাবেই উনি যখন আমাদের মধ্যে আসেন তখন আমরাও কিন্তু সেই বট গাছটিকেই পাই, অর্থাৎ বট গাছের সেই স্নিগ্ধ ছায়া যেন আমাদের উপর বিরাজ করে। বন্ধুরা, সঠিক দিশার সন্ধানে এই অনুষ্ঠানের নাম, এবং এই অনুষ্ঠানের নামের সঙ্গে এই অনুষ্ঠান একেবারে মিশে গেছে। তার কারণ প্রত্যেকটি মানুষ আমরা সঠিক দিশার সন্ধান করি কিন্তু আমরা পাই না। কারণ আমরা যেখানে সঠিক দিশার সন্ধান করতে চাই সেখানে গিয়ে হয়তো আমরা দেখলাম যে না, প্রকৃত দিশা আমরা কিন্তু পেলাম না, এবং এইভাবে আমরা বিভ্রান্ত হয়ে যাই, এইভাবে আমরা ক্লান্ত হয়ে যাই, এইভাবে আমরা অবসন্ন হয়ে যাই। অনেক সময় দেখা যায় যে সঠিক দিশার সন্ধান করতে করতে একটা মানুষের সারা জীবনটাই কেটে গেল, কিন্তু মানুষটি আদৌ সেই সঠিক দিশা পেলেন না। আমাদের আজকের অনুষ্ঠানে আমরা কিন্তু সেই মানুষটিকেই পেয়ে গেছি, সম্পূর্ণ আধ্যাত্মিক চেতনা যুক্ত, অন্তর্যামীর দৃষ্টি দিয়ে যিনি প্রত্যেকটি মানুষের সমস্যার সমাধান করেন, প্রত্যেকটি মানুষের সঙ্গে কথা বলেন। সেই মানুষটি অবশ্যই জ্যোতিষতান্ত্রিক শ্রী সনাতন শাস্ত্রী আমাদের মধ্যে কিন্তু উপস্থিত রয়েছেন। আসুন, আমাদের সকলের তরফ থেকে আমরা ওনাকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত এবং তার সাথে জানাচ্ছি প্রণাম। প্রথমেই দর্শক বন্ধুদের যেটা বলবো সেটা হচ্ছে যে উনি অত্যন্ত ব্যস্ত মানুষ, উনি তারাপীঠেই বেশিরভাগ থাকেন, আর সাথে সাথে উনি কিন্তু আসামে অর্থাৎ কামাখ্যায় উনি বেশিরভাগ সময় থাকেন অর্থাৎ কাজের সূত্রে থাকেন। আপনাদের যে সমস্যাগুলো হয় সেই প্রত্যেকটি সমস্যা সমাধানের জন্যই উনি কিন্তু কামাখ্যায় চলে যান এবং তারাপীঠেও চলে যান, এবং এই দুটো জায়গা যেন তার ঘরবাড়ি হয়ে উঠেছে। আর উনি কিন্তু নিজে সেই বিখ্যাত মাটি অর্থাৎ যেখানে শ্রী রামকৃষ্ণের জন্ম হয়েছিল, কামারপুকুর, সেই কামারপুকুরের তার জন্মস্থান, অর্থাৎ সেই পবিত্র মাটিতে উনি জন্মগ্রহণ করেছেন এবং সারা জীবন ঠিক ছোট্টবেলা থেকে এইভাবেই তিনি কিন্তু সবার মঙ্গল সাধন করছেন, ঠিক শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের মতন। আমাদের অনুষ্ঠানে তো ওনাকে স্বাগত জানিয়েছি। তার আগে একটা জিনিস আপনাদের একটু দেখাবো। এই যে বললাম যে তারাপীঠ এবং আসামে ওনার বিচরণ ক্ষেত্র, অর্থাৎ উনি ওখানেই থাকেন ম্যাক্সিমাম সময়। যখনই উনি আসামে যান তখনই কিন্তু আসামের যে লোকাল কাগজগুলো, লোকাল যে পেপারগুলো, তাতে কিন্তু ওনার সমস্ত রকম কর্মকাণ্ডের ছবি দেওয়া হয়। প্রচুর পেপার কাটিং রয়েছে এখানে, আপনারা দেখতেই পাচ্ছেন যে কত বলবো, একদম সেই যবে থেকে উনি কামাখ্যা ধামে বিচরণ করছেন তবে থেকেই সেই ছবিগুলো কিন্তু রয়েছে, এবং এখনো পর্যন্ত উনি যখনই যান তখনই কিন্তু ওনার ছবি আসামের যে লোকাল পেপারগুলো রয়েছে সেখানে কিন্তু প্রকাশিত হয়, ওনার নানা কর্মকাণ্ডের কথা এবং নানা যে উনি কাজগুলো করে থাকেন। এবং সবথেকে যেটা বড় কথা, ওনার কাছে আপার লেভেলের মানুষেরা কিন্তু সবসময় চলে আসেন এবং ওনার সঙ্গে যোগাযোগ রেখে চলেন, কারণ জীবনে প্রতিটি ক্ষেত্রে একটা প্রপার গাইডলাইনের কিন্তু ভীষণ প্রয়োজন, এবং সেই গাইডলাইন তিনিই দিতে পারেন যিনি একজন সৎ মানুষ, যিনি একজন সৎ ব্যক্তি, যিনি সততার সঙ্গে প্রত্যেকটি মানুষের উন্নতি সাধন করেন। আজকেই ওনার সঙ্গে একটা কথা হচ্ছিল যে অনলাইনে উনি কিন্তু বিশ্বাসী নন। এই যে অনলাইনে প্রতিকারের কথা আপনারা শোনেন, তাতে উনি বিশ্বাসী নন। কেন, সেটা ওনার মুখ থেকেই শুনবো।
অনলাইনে যে সমস্ত মানুষ বলে যে আমি অনলাইনে কাজ করি, অনলাইনে আমার সঠিক হয় না, সে অন্ধকারে ঢিল মারার মতন হয়ে যায় না, আমি তো তার সম্বন্ধে কিছুই বুঝতে পারবো না, তাহলে আমি অনলাইনে করবোটা কি করে? অনলাইনে কাজ এইভাবে হয় না, আমার ওই শিক্ষাটা আমি আজ পর্যন্ত করতে পারি না। আর ওই যে খনিকে বশীকরণ করে দেওয়া, এটাও আমি পারি না। অর্থাৎ এই যে আমরা মাঝে মাঝে দেখি যে বিভিন্ন জায়গায় লেখা রয়েছে, পোস্টার মারা রয়েছে যে 2 মিনিটে বশীকরণ, 3 মিনিটে বশীকরণ, 5 মিনিটে বশীকরণ, এগুলো কিন্তু উনি কখনো করতে পারেন, কখনো করেন তো নাই, এবং এগুলোকে উনি কিন্তু রীতিমতন মানে অপছন্দ করেন। তার কারণ হচ্ছে উনি অত্যন্ত সৎ ব্যক্তি। দেখুন, অনলাইনের কথাটা উনি কিন্তু পরিষ্কার বলে দিলেন, এবং এই যে 2 মিনিট 5 মিনিট বশীকরণের ব্যাপারটা উনি কিন্তু পরিষ্কার বলে দিলেন যে এগুলো কখনো হতে পারে না, এবং এই কাজগুলো উনি কিন্তু কখনো বলেন না যে আমি করি চলে আসো। ওনাকে সবাই খোঁজে, ওনাকে প্রত্যেকটি মানুষ খোঁজেন, এবং সেই জায়গায় একদম আপার লেভেল থেকে সমস্ত লেভেলের মানুষেরা ওনাকে কিন্তু খোঁজেন। তার কারণ উনি একেবারেই আধ্যাত্মিক একজন মানুষ, যার কাছে আসলে আপনি কিন্তু সেই শান্তিটা পাবেন, যে শান্তি আপনি সারা জীবন খুঁজে বেরিয়েছেন কিন্তু পাচ্ছেন না, সেই শান্তি কিন্তু ওনার কাছে পাবেন, এবং তার জন্যই কিন্তু প্রত্যেকটি মানুষ ওনাকে খুঁজছেন। আচ্ছা, আমরা একটা ফোন নিয়ে নিই, কারণ আমরা জানি যে দর্শক বন্ধুরা ওনার সাথে কথা বলবার জন্য উন্মুখ হয়ে রয়েছেন। হ্যাঁ, আমি প্রত্যেকের ফোন নেওয়ার চেষ্টা করব। প্রথম ফোনে কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ, নমস্কার, বলুন কে বলছেন? আমি কোন্নগর থেকে অভিজিৎ রায় বলছি। কোন্নগর থেকে অভিজিৎ রায়? আচ্ছা, আপনি কার সম্বন্ধে জানবেন? আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। ছেলের নামটা বলুন আর ছেলের বয়সটা বলুন, ডেট অফ বার্থ বলতে হবে না, মোট বয়সটা বলুন। ছেলের নাম হচ্ছে দিলীপ রায়। দিলীপ রায় ছেলের নাম। দিলীপ রায়? হ্যাঁ। আচ্ছা, দিলীপ রায়। আচ্ছা, বলুন ছেলের বয়সটা বলুন। 32। আচ্ছা, 32 বছর বয়স। আর দিলীপ রায়? দিলীপ রায় 32 বছর বয়স। হ্যাঁ। ওর কি কর্ম সম্বন্ধে জানতে চাইছেন? আপনি কি অভিজিৎ বাবু কর্ম সম্বন্ধে জানতে চাইছেন? হ্যাঁ, কর্ম আর বৈবাহিক সম্বন্ধে, বিয়ে সম্বন্ধে দেখা। আগে শুনুন, আমার কতটা শেষ করতে দিন। প্রথম হচ্ছে কর্ম। কর্ম যদি সঠিক ভাবে না করতে পারে তাহলে বিবাহটা হবে কি করে? বিবাহ যোগটা করবেন কি করে? যেটা করছে ওতে কিন্তু ওর সংসার সঠিক চলার মতন নয়। আচ্ছা, ওতে কিন্তু সঠিক হবার মতন নয়। তাহলে ওকে একটা ভালো জায়গায় কর্ম করতে হবে। কর্ম হলে ওর কিন্তু কর্ম আছে, বুঝতে পেরেছেন বাবু? আমার কথাটা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, তাহলে ওকে কর্ম করতে হবে। কর্ম করলে ওর বিবাহ যোগটা হবে, কারণ বিবাহ যোগটা ওর রেডি হয়েই রয়েছে, চিন্তা করার কারণ তো নাই। বিবাহ যোগটা হবে ওর, বুঝতে পেরেছেন? রেডি হয়ে আছে, চিন্তা করতে হবে না। ওর একটা জিনিস দেখবেন, ইদানিং যেটা হচ্ছে সেটা হচ্ছে ওর একটু মেজাজটা একটু রাগ ভাব এসে যাচ্ছে। এইটা যাতে না হয় সেইটার দিকে লক্ষ্য করবেন, বুঝতে পেরেছেন? আচ্ছা, আমি একটা কথা জিজ্ঞেস করবো? বলুন। নিশ্চয়ই বলুন। ছেলের কি মাঙ্গলিক কোনো দোষ আছে? দেখুন, মাঙ্গলিকটা এই যে ওর যেটা বললেন, যে টাইমটা বললেন, যদি 32 বছর বয়স হয়, 32 প্লাস হবে কি? 32 প্লাস হবে। যদি 32 প্লাস হয় তাহলে মাঙ্গলিক আর্সেনিক আছে, মানে কম। এ মাঙ্গলিকেতে কিছু আটকাবে না, মানে আংশিক আর কি, তাই তো? হ্যাঁ হ্যাঁ, অল্প অল্প। এই মাঙ্গলিকের জন্য কোনো দোষ বা কোনো গুণ কাটাতে হবে না। আপনি যদি মনে করেন তাহলে একবার এই যে ফলোয়ারানি অমাবস্যা আসছে, তারাপীঠ যান? জানতো? তাহলে তারাপীঠে আমি কিন্তু এই সময় যজ্ঞ করব, আপনি ওর নামে একটা আহুতি করে দিবেন, এই যে কোনো 7টা ফল। আচ্ছা, আর কিছু লাগবে না, শুধু 7টা ফল আমার যজ্ঞতে আহুতি করে দেবেন। আমি শ্মশানেই থাকি। দেখেছেন আমাকে?
হ্যাঁ আপনাকে দেখেছি, আমি চেনা চেনা মনে হচ্ছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমার তারাপীঠে তারাপীঠে বাড়ি আছে। সবাই ওনাকে চেনেন। আমি মানে মাসে একবার করে তারাপীঠ। বেশ বেশ, ওই তাহলে তো ভালোই, আপনি ওনার সঙ্গে যোগাযোগ করে নেবেন যেটা বললেন। আর ওখানে যে ওইটুকু ওই শ্মশানেতেই যোগাযোগ করে আহতিটা করে দেবেন, আমি 7টা ফল ওনার কাটিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। মাঙ্গলিক যেটুকু আছে ওইটুকু কেটে যাবে। তারাপীঠে কটার পর পাওয়া যাবে আপনাকে? তারাপীঠে আমি তো ওই এই ফলোয়ারানি অমাবস্যাটাই থাকবো, তারপরে তো আসাম চলে যাবো। আপনাদের পূজা আছে তো অনেক রকম নিয়ম করা আছে। হ্যাঁ আপনাকে আপনি পুজো আজা করে সন্ধ্যেবেলা ঢুকে পড়বেন, একবারে শ্মশানের কাছে যেয়ে দেখবেন আমার বিরাট ব্যানার থাকবে, ওখানে চালা করা থাকবে, প্যান্ডেল ফ্যান্ডেল থাকবে, ওখানে চলে যাবেন। বর্তমানে কত ফিজ নিচ্ছেন আপনি? আমি দেখুন এই সবগুলো হ্যাঁ, আমি তো দেখুন, ভিজিটের কথা তো বলিনি আপনাকে। উনি কিন্তু ভিজিটের কথা একবারও বলেননি, আপনাকে উনি কিন্তু বললো বললেন উনি। 7টা ফল দিয়ে আপনি শুধু আহুতি দেবেন। আপনার যা মনে হবে দেবেন। আমাকে সেমতো প্রিপারেশন নিয়ে যেতে হবে। এই দেখুন দিদি, আমি কি আপনাকে টাকা নিয়ে যাওয়ার কথা বলেছি? আপনি আর কেন যদি আপনার মনে হয় যে আপনি আরো ডিটেলসে জানবেন, সেক্ষেত্রে অনলাইনে তো এই কথাগুলো হয় না, কারণ এখনো বহু বন্ধু রয়েছেন পিছনে যারা ওনার সঙ্গে কথা বলবার জন্য একেবারে উৎসুক হয়ে রয়েছেন। তো আপনি হ্যাঁ এই কথাগুলো আপনি অফলাইনে বলবেন। হ্যাঁ দেখুন 3টে নাম্বার বুকিং এ যাচ্ছে। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আপনি ধন্যবাদ, নমস্কার যিনি শেষ করলাম। ভালো থাকুন। আপনি সঙ্গে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন, আমি পরবর্তী বন্ধুকে নেব। কিন্তু তার আগে আমি একটু বলে রাখি যে 3টে নাম্বার ডিসপ্লে হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এই 3টে নাম্বারে ফোন করলে আপনাদের যে মনে কিছু কোয়ারিজ থাকে, কিছু জিজ্ঞাসা থাকে, সেই জিজ্ঞাসাগুলো আপনারা সেখানে ফোন করে বলবেন, সবটা আপনারা জানতে পারবেন। ঠিক আছে, আমি একটু নাম্বারগুলো আপনাদের বলে দিচ্ছি, আপনারা একটু লিখে নিন। 6295785299 এবং 9735371677। এই যে দুটো নাম্বার দিলাম, আপনারা এই দুটো নাম্বার অবশ্যই ইউজ করবেন। তারাপীঠে যে আসতে ইচ্ছুক যারা, তারা অবশ্যই ফোন করবেন তারাপীঠে চেম্বারের জন্য, আসামের চেম্বারের জন্য। আরামবাগে যারা আসতে চান বা আরামবাগের পার্শ্ববর্তী অঞ্চলে যারা থাকেন, তারা আসতে চান, তারা অবশ্যই এই দুটো নাম্বারে যোগাযোগ করবেন। মালদায় যারা আসতে চান, মালদা চেম্বারে, তারাও কিন্তু এই নাম্বারে যোগাযোগ করবেন। আর কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে যারা রয়েছেন, তারা এই নাম্বারটা নোট ডাউন করুন। আমার কথা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে যারা রয়েছেন, তারা এই নাম্বারে বুকিং করবেন। নাম্বারটি আমি বলে দিচ্ছি, ডিসপ্লেও হচ্ছে, আমি বলে দিচ্ছি। কলকাতায় আপনারা বুকিং করছেন 9641335374 এই নাম্বারে। কলকাতার বন্ধুরা আপনারা বেহালা ম্যান্টনের সানরাইজ চেম্বারে প্রতি মাসে একদিন করে ওনাকে পেয়ে যাবেন। বেহালা ম্যান্টনের সানরাইজ চেম্বারে প্রতি মাসে একদিন করে ওখানে আপনারা পেয়ে যাবেন। কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলের বন্ধুরা আপনারা কিন্তু কলকাতার জন্য এই নাম্বারটি ইউজ করবেন, 9641335374। ঠিক আছে, যদি কোনো জায়গায় কোনো অসুবিধা হয় 3টে নাম্বারের যে আপনারা ফোন করতেই পারেন এবং আপনারা সবটাই কিন্তু জানতে পারবেন। আচ্ছা, আরেকজন বন্ধু রয়েছেন, আমি একটু নিয়ে নিই। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যাঁ আমি পুরুলিয়া থেকে বলছি। পুরুলিয়া থেকে, হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি নিজের সম্বন্ধে জানতে চাই। নাম বলুন আর আপনার মোট বয়স বলুন। আমার নাম তনুশ্রী পাত্র, বয়স 24 বছর। তনুশ্রী পাত্র, বয়স 24। 24 বছর বললেন? 24 বছর? হ্যাঁ 24 বছর। আচ্ছা, তনুশ্রী পাত্র, বয়স 24। ওই মানসিক একটা টেনশনের জন্য চাইছেন জানতে? হ্যাঁ, কি বলছেন? বলছি মানসিক যে টেনশনটা আছে ওইটার জন্য জানতে চাইছেন? না, আমার কেরিয়ার সম্বন্ধে জানতে। আমি বলি হ্যাঁ, সেটাই তো। ওইটাই তো বলছি, ওইটার সম্বন্ধে জানতে চাইছেন? কেরিয়ার নিয়ে কি একটা ভীষণ মানসিক সমস্যা হচ্ছে? কেরিয়ার মানসিক নিয়ে খুব চিন্তা? চিন্তা করছেন? হ্যাঁ হ্যাঁ। কি আশ্চর্য ব্যাপার, এটাই তো উনি বললেন। আমি ওইটাই তো বলতে চাইছি যে আপনি যে চিন্তা করছেন, যেটা নিয়ে এর আগে যোগাযোগ করলেন, ওইটা কি হলো না? না। কি হলো? টাকা পয়সা কিছু দেননি তো? না না, কিছু পয়সা করি দেননি, তাহলে ওইটা হলো না। আর দ্বিতীয়টা, আর একটা যে যোগাযোগ করেছিলেন দ্বিতীয়বারে, ওইটা না, সেটাও হলো না। ওটাও হয়নি। না। তবে এবারে একটা চান্স আছে, আর একটাই পাবেন। এই চান্সটা
হারাবেন না যেন, বুঝতে পেরেছেন? এই চান্সটা হওয়ার চান্স, এই চান্সটা দেখুন, এই চান্সটা হয়ে যাবে। তবে এত টেনশন করছেন কেন, এত চিন্তা নিচ্ছেন কেন? এইগুলো তো চিন্তা করে করা যায় না, এগুলো যোগাযোগ করতে হয়। নিজে যোগাযোগ করুন, সঠিক লোককে ধরুন, ধরে এই কাজটা উদ্ধার হয়ে যান। বুঝতে পেরেছেন? আমার কতটা বোঝা গেছে? হ্যাঁ, ঠিক আছে তনুশ্রী, উনি কিন্তু বলছেন যে চিন্তা ভাবনা টেনশন এগুলো কম করতে, কাজটা বেশি করে করতে, অর্থাৎ কাজের জন্য চেষ্টাটা করুন। চেষ্টাটা করলে হবে। পুরুলিয়ার কোন জায়গায় বাড়ি? পুরুলিয়াতে কোন জায়গায় বাড়ি? হ্যাঁ, পুরুলিয়াতে কোন জায়গায়? প্রপার পুরুলিয়া? হ্যাঁ হ্যাঁ। ওখানে বোধহয় ডিস্ট্রিক্ট জজ ছিল একজন, ওই শেষের ডিস্ট্রিক্ট জজ। আচ্ছা, উনি আমাকে একটা কাজের ব্যাপারে বলেছিলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো সেই কাজটা আমি করেছিলাম, আমি পুরুলিয়া একবার গেছিলাম। আচ্ছা আচ্ছা। ওই জজ সাহেবের বাংলোতে। আচ্ছা, কোর্টের কাছাকাছি বাড়িটা? না না, একটু দূরে। কোনখানটায়? জায়গাটার নাম কি? ওই পোকাবাঁধ এইদিকে ওই যে ড্যামটা আছে। উনি কিছু জিজ্ঞেস করছেন তনুশ্রী, আপনার বাড়ি কি ড্যামটার কাছে? শুনতে পাচ্ছে না? না, আমার মনে হয় তনুশ্রী শুনতে পাচ্ছেন। নাই নাই, ঠিক আছে, আমি পরবর্তী বন্ধুকে অবশ্যই নেব। হ্যাঁ হ্যাঁ, আপনি একটু সঙ্গে থাকুন। এই যে উনি বললেন না, পুরুলিয়া যে ডিস্ট্রিক্ট জজ শেষের দিকে যিনি ছিলেন, তিনি সার্টিফিকেট দিয়েছেন। এইরকম আপনারা দেখতেই পাচ্ছেন, এই যে আমার কাছে একটা মোটা ফাইল রয়েছে, এই মোটা ফাইলে অজস্র সার্টিফিকেট রয়েছে, অজস্র সার্টিফিকেট কিন্তু রয়েছে, এবং পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকে উনি কিন্তু সার্টিফিকেট পেয়েছেন, এবং যেটাকে বাংলায় বলা হয় শংসাপত্র, প্রত্যেকটা জেলা থেকে উনি কিন্তু পেয়েছেন, এবং আসাম থেকেও প্রচুর পেয়েছেন, এবং পশ্চিমবঙ্গের বাইরে ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে উনি কিন্তু এই রকম সার্টিফিকেট পেয়েছেন। সমস্তটা তো আপনাদের দেখানো সম্ভব নয়, তাহলে তো প্রোগ্রামের পর প্রোগ্রামে চলেই যাবে, আর কথাই হবে না যদি আপনাদের প্রত্যেকটা তুলে তুলে ধরি। কিন্তু আপনারা এই ফাইলটা শুধু দেখে রাখুন, এই ফাইলে প্রচুর সার্টিফিকেট রয়েছে, যেগুলো কিন্তু পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে উনি কিন্তু পেয়েছেন। আর একজন বন্ধু রয়েছেন, আমরা একটু নিয়ে নিই। হ্যালো হ্যালো হ্যালো, কেউ ছিলেন আমাদের সঙ্গে? হ্যালো, আচ্ছা, উনি মনে হয় বুঝতে পারেননি, আমি পরবর্তী ফোনে যাচ্ছি। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? আমি পায়েল রয় বলছি। একটু জোরে বলতে হবে। আর একটু জোরে বলুন না। একটু জোরে বলতে হবে, পরিষ্কার করে বলতে হবে। পায়েল রয়। পায়েল রয়, কোথা থেকে ফোন করছেন? জলপাইগুড়ি। হ্যাঁ, জলপাইগুড়ি। জলপাইগুড়ি। জলপাইগুড়ি? হ্যাঁ। আচ্ছা, জলপাইগুড়ি থেকে পায়েল রায় বলছেন, আপনার বয়সটা বলুন। আমার বয়স 30 প্লাস, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ও কিন্তু ওই মানসিক টেনশনে ভুগছে। আচ্ছা, এবং শারীরিক খুব একটা ভালো যাবে না। আচ্ছা পায়েল, উনি বলছেন যে আপনি কিন্তু মানসিক টেনশনে ভুগছেন এবং আপনার শরীরটাও ভালো নেই। এটা কি সত্যি? উনি যেটা বলছেন আপনি সহমত তো? আচ্ছা, ওনার শরীর ভালো নেই, কারণ উনি এমন একটা ঝামেলার ভিতরে জড়িয়ে আছেন, যে ঝামেলাটা উনি ক্লিয়ার করে কাউকেই পরিষ্কার করতে পারছেন না। আপনি ভালো করে শুনতে পাচ্ছেন না? আমার কথা শুনতে পাচ্ছেন? উনি যেটা হ্যাঁ, শুনতে পাচ্ছেন? আপনি ফোনে শুনুন, ফোনে। উনি যেটা বলছেন যে আপনি এমন একটা ঝামেলায় জড়িয়ে রয়েছেন, যে ঝামেলাটা আপনি কাউকে বলতে পারছেন না, শেয়ার করতে পারছেন না। এটা উনি বলছেন। বুঝতে পেরেছেন? হ্যাঁ, এটাই তো, এইটাই। হ্যাঁ হ্যাঁ, এইটাই ঘটনা। কিন্তু বিষয়টা হচ্ছে ক্লিয়ার করতে হবে, জিনিসটাকে ক্লিয়ার করতে হবে, পরিষ্কার করতে হবে।
আর ওই অত টেনশন করে শরীর খারাপ করে ফেলতে হবে না, শরীরটা ভালো যাবে না তাহলে। ঠিক আছে, যদিও কিছু কর্ম করতে হয় তাহলে শরীরকে সুস্থ করে তারপরে। ঠিক আছে মা? আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ। আর মনের কথা মনের ভিতরে রেখে দিও না, সব কথা বলতে হবে, একটু পরিষ্কার হতে হবে, তবে সেইগুলোকে ক্লিয়ার করতে পারলে মনটা ক্লিয়ার হবে, নাহলে তো ক্লিয়ার হবে না, নাহলে তো মনের ভিতরে ওই যেটা থেকে গেল। তাই তো। ঠিক আছে মা, ভালো থাকবে। কথা বলে কেমন লাগলো পায়েল? হ্যাঁ, এই মানুষটির সঙ্গে কথা বলাটাই তো একটা বিশেষ ব্যাপার, তাই না? আপনি লাইনটা পেয়েছেন, এবার তো আনন্দিত হওয়ার পালা। হ্যাঁ। এবারে সময় ভালো যাবে, ভালো যাবে, চিন্তা করো না, সব ঝামেলা কেটে যাবে। স্টাডি এখন কি হবে? হ্যাঁ, স্টাডি হ্যাঁ, চাকরি না না, চারি ওদের ভাষাতে আচ্ছা। মানে যেটা করতে চাইছে ওইটা কি হবে। আচ্ছা, আমি তো বললাম ভালো যাবে, উনি তো বলে দিলেন যে এবার থেকে কিন্তু ভালো যাবে। ভালো যাবে, ওটা ভালো সময় এসছে, ঠিক আছে, ভালো সময় যাবে। বাহ, এবার থেকে ভালো যাবে। পায়েলের গলাটাও কিন্তু এবার একটু ভালো হয়ে গেল। ঠিক আছে, সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমি একটু পরবর্তী বন্ধুকে নিয়ে নিই। হ্যালো হ্যালো হ্যালো, কে রয়েছেন আমাদের সঙ্গে? আমি দেখে নিচ্ছি আবারও। হ্যালো, আমি একটু দর্শক বন্ধুদের বলে দিই, ফোন কিন্তু রয়েছে, কিন্তু অনেকে ফোনে আসছেন বুঝতে পারছেন না, আবারও ফোন রয়েছে। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে? কোথা থেকে ফোন করছেন? আরামবাগ থেকে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আরামবাগ থেকে দীপু কর্মকার, তাই তো? আচ্ছা, কার সম্বন্ধে জানবেন? দীপু কর্মকারের নামই জানবেন। আচ্ছা, তার বয়স কত? 16 পড়েছে। আচ্ছা, আমি আপনাকে একটা, বলি, হ্যাঁ নিশ্চয়ই, আপনি চেনেন? ও আচ্ছা, আমি একটা কথা একটু বলতে চাইছি যে আপনি আরামবাগে থাকেন, উনিও কিন্তু আরামবাগের মানুষ, জানেন তো? হ্যাঁ, চিনি তো। ও আচ্ছা, চিনেন? আপনাকে সবাই চেনে। চায়ামা, শোনো, তোমার ছেলের সম্বন্ধে জানতে চাইছো? হ্যাঁ, ওই পাটা সম্বন্ধে? তারপর ওর কোনো অন্য কিছু প্রবলেম আছে? আমি বলে দিচ্ছি ওর অন্য কিছু প্রবলেম আছে কিনা। ওর পায়ের অসুবিধে নাই, পাটা ফেটেছে, ওটা জুড়ে যাবে, বুঝছো? আর একটা জিনিস বলি, শোনো, ওর অন্য কিছু প্রবলেম নাই, তুমি অত ভয় খেও না, ভালো হয়ে যাবে, একটু ডাক্তার দেখাও, ভালো হয়ে যাবে, সেরে যাবে। ঠিক আছে? ওর অন্য কোনো কিছু গ্রহ আছে নাকি? না না না, কোনো গ্রহ নাই, গ্রহ পড়তে যেও না, কিচ্ছু নাই। কিছু হচ্ছে না তো? না 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 না, কিচ্ছু গ্রহ নাই, কিচ্ছু ব্যাপার নয়। তোমরা ওইসব করে করে অনেক টাকা খরচা করে ফেলেছো, আর করো না জানো। ঠিক আছে, ভালো করে ছেলেকে ডাক্তারি করো, পাটা ঠিক হয়ে যাবে, ওর আর কোনো গ্রহ নাই, আর কোনো ফাড়া বিঘ্ন সেরম নাই। ঠিক আছে? উনি যখন বলে দিয়েছেন তখন আর আপনার চিন্তা করতে হবে না, আর উনি বলেই দিয়েছেন সব গ্রহ টহ কিচ্ছু আপনাকে আর চিন্তা করতেই হবে না, কারণ উনি এখান থেকে যখন বলে দিচ্ছেন তখন আপনার আর কোনো চিন্তা নেই। আপনি তো আরামবাগেই থাকেন, এটা তো একটা খুব ভাগ্যের ব্যাপার যে আপনি আরামবাগের বাসিন্দা, তাই না? আমার ছেলে টিভিতে কথা বলবো বলে অনেক চেষ্টা করছিল। আচ্ছা, এই তো লাইনটা তো পেয়ে গেলেন। পেয়েছেন? হ্যাঁ, কত মানুষ চেষ্টা করছেন, আমরা তো সবার ফোন ধরতেও পাচ্ছি না, জানেন তো, কিন্তু আপনি কিন্তু লাইনটা পেয়ে গেলেন। ঠিক আছে, সঙ্গে থাকুন, আমি একটু পরবর্তী বন্ধুকে নিয়ে নিই। আচ্ছা, সঙ্গে থাকুন। হ্যালো হ্যালো, নমস্কার ম্যাডাম। হ্যাঁ নমস্কার, বলুন, কে বলছেন? প্রথম বলছি জগদ্দল থেকে। জগদ্দল থেকে বলছেন? উত্তর 24 পরগনা জগদ্দল থেকে, শ্যামনগর জগদ্দল। আচ্ছা, বলুন আপনি কার সম্বন্ধে জানবেন? আমি আমার সম্বন্ধে জানবো। আপনার নাম বলুন, বয়স বলুন। আমার নাম তোতন, আমার বয়স হচ্ছে 39। আপনার নাম কি?
ছোটন কি? টোটন পাল। টোটন পাল। টোটন পাল, আর বয়স হচ্ছে 39, 39 বছর বয়স। আর টোটন পাল এখন কেমন চলছে? ভালো চলছে না, কাজকর্ম বুঝতে পেরেছি, হ্যাঁ বুঝতে পেরেছি আমি, ভালো চলছে না। না হ্যাঁ বুঝতে পেরেছি, যা রোজগার করছে সব খরচা হয়ে যাচ্ছে, আর রাখতেও পারছো না, বাড়িতে অশান্তি বেড়ে যাচ্ছে। সেটা হচ্ছে তাহলে একটু কাজকর্মটা ধরে করো। হ্যাঁ হচ্ছে তো খুব প্রবলেম, মানে কাজে যাচ্ছি, কাজ দিচ্ছে না, ঘুরিয়ে দিচ্ছে, আমি কি বলছি যে একটু ওইখানেতে একটু নিজের মতে না কাজ করে একটু কাজকর্মগুলো একটু ঠান্ডা মেজাজে ওনাদের মতে কাজগুলো করো না। আমি তো ওনাদের মতে করার পরও ওনারা স্যাটিসফাই হচ্ছে না। না হবে কি করে হচ্ছে না? তোমার কাজটাকে ওটা পছন্দ করছে না, তোমার যে সঙ্গে থাকে যে লোক, আরো যে লোকগুলি কাজ করে তারা একটু অসন্তুষ্ট তোমার প্রতি, বুঝতে পেরেছো? একদম ঠিক কথা, কিন্তু এটা আশ্চর্য লাগছে না যে আপনি যে কর্ম করেন বা আপনি যে কাজ করেন তার সঙ্গে সংযুক্ত মানুষদের কথা উনি এখান থেকে বলে দিচ্ছেন, কারণ এটা আশ্চর্য লাগছে। তো আশ্চর্য লাগছে, তো এতে কি করণীয়? করণীয়টা বলি, করণীয়টা আমি বলি, তুমি ওই যাদের সঙ্গে কাজ করছো ওদের কথা মতন চলো না, তুমি মালিকের কথা মতন চলো। যেখানে যেতে পারবে কি করে? ওই যে ম্যানেজার আছে না, যে ম্যানেজার আছে ওর কথা মতন চলো না, তাহলেই হবে, মালিকের কাছে পৌঁছতে পারবে। চিন্তা করো না, সামনের মাস থেকে তোমার ভালো যাবে। আচ্ছা বাবা, আরেকটা কথা, আমার একটা কাজের সন্ধান চলছে, ওটা কি হওয়ার চান্স আছে? দেখো কলকাতার সাইডে আমি জানি, আমি ওটাও জানি তোমার কাজের সন্ধান তুমি করেছো বা চলছে, ওই লোকটা বলেছে তোমাকে লিজিয়ে সেখানে লাগাবে, কিন্তু আমি কি বলছি শোনো, আগে এখানটা যেন ছেড়ে দিয়ে সেই সন্ধানটা করতে যেও না। আচ্ছা আচ্ছা, এইটা থাকাকালীন ওই সন্ধানটা করে ও তারপরে ওখানে ঢুকো। আচ্ছা আচ্ছা, বোঝা গেল? বলছি আমার একটা বিয়ে হয়েছিল, ডিভোর্স হয়ে গেছে, আমার বিয়ে হবে? কত প্রশ্ন, অনেক প্রশ্ন, অনেক কথা। তুমি এখন কর্মটা নিয়ে আমার কাছে জিজ্ঞেস করেছো, কর্মটা নিয়ে জানো, তারপরে আমি আবার পরের বার যখন চ্যানেলে বসবো তখন আবার জেনে নেবে, ঠিক আছে? আজকে তো অনেক বন্ধু রয়েছে, অনেক রয়েছে, আমার প্রণাম নেবেন। হ্যাঁ বলছি, আপনার কথা আমার খুব ভালো লাগলো। আচ্ছা, সত্যি আপনি সত্যি কথা, হ্যাঁ সত্যিই তাই, উনি একদম অন্তর্যামীর মতন প্রত্যেকটি মানুষের কথাগুলো অনায়াসে এখান থেকে বলে দেন, তাই না? ঠিক আছে, সঙ্গে থাকুন, ভালো থাকবেন অবশ্যই। আর উনি ভালো থাকবেন মানে যে বলছেন, এটা কিন্তু একটা বিরাট আশীর্বাদ। হ্যাঁ, এই আশীর্বাদ কিন্তু আমরা প্রত্যেকেই পাচ্ছি। আমি একটু দর্শক বন্ধুদের বলি যে 3টে নাম্বার আপনারা দেখতেই পাচ্ছেন, ডিসপ্লে হচ্ছে 6295785299 এবং 9735371677। প্রত্যেকটি চেম্বারের জন্য আপনারা কিন্তু এই দুটো নাম্বারে ফোন করবেন। আরামবাগে চেম্বার রয়েছে, তারাপীঠে চেম্বার রয়েছে, আসামে চেম্বার রয়েছে, মালদায় চেম্বার রয়েছে। আরেকটি নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন 9641335374। এটা কিন্তু কলকাতায় যারা আসতে চান, কলকাতায় একমাত্র বেহালা ম্যান্টনের সানরাইজ চেম্বারে ওনাকে আপনারা প্রত্যেক মাসে একদিন করে পাবেন। কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলের বন্ধুরা এই নাম্বারে আপনারা বুকিংটা করবেন। আবার বলে দিচ্ছি, 96 দিয়ে যে নাম্বারটি যাচ্ছে এই নাম্বারে আপনারা কিন্তু কলকাতার জন্য বুকিং করবেন, বেহালা ম্যান্টনের সানরাইজ চেম্বারে 9641335374। আবারও আমরা একটু ফোনে চলে যাই, কারণ প্রত্যেকটি মানুষ ব্যাকুল হয়ে রয়েছেন। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? হ্যাঁ বলুন কে বলছেন? আমি দীপক বলছি। নামটা বোঝা যাচ্ছে না। আমি দীপক বলছি। না, কোথা থেকে ফোন করছেন আপনি? কোচবিহার থেকে। আচ্ছা, নামটা একটু স্পেলিং করে বলুন, বোঝা যাচ্ছে না। দীপক। গীতা?
কি বলছি? দীপক, দীপক দীপক, আপনি কি পুরুষ না মহিলা? পুরুষ? ছেলে 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 বলছে, ছেলে বলছে। আচ্ছা, আপনার বয়সটা বলুন। আপনার ছেলের নাম বলুন, ছেলের বয়স বলুন। ছেলের নাম বিশাল দে। সায়ন দে? বিশাল দে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, বয়স বলুন। বয়স হলো 14 প্লাস। 14 প্লাস। এখন তো ওর পড়াশোনা ওকে ভালো করে করাতে হবে, পড়াশোনা ওকে ভালো করে করান। ওর শারীরিক প্রবলেম আছে দেখাচ্ছে, বোঝা গেছে? আপনি সব কথা শুনতে পাচ্ছেন না? টিভি থেকে সরে বসুন না একটু, শুনতে পাচ্ছেন উনি যে কথাগুলো বলছেন? টিভি থেকে সরে বসুন। ওর শারীরিক প্রবলেম দেখাচ্ছে, শরীর খারাপ যাবে, আর পড়াশোনায় ওর মন থাকবে না। ওকে ভালো করে পড়াশোনা করান, তবে কিছু করতে পারবে। শুনতে পেলেন? মানে এখন পড়াশোনাটাতেই উনি বলছেন মন দিতে, এখন অন্য কিছু জানতে হবে না, জানবার জন্য বয়স তো পড়েই রয়েছে। এই তো 14 বছর বয়স বলছেন। পড়াশোনা, এখন তো পড়াশোনাটা করাতে হবে ওকে ভালো করে। পড়াশোনা করছে? পড়াশোনা করছে, কিন্তু মন দিয়ে করছে না। হ্যাঁ, ও চঞ্চল বিরাট, দুবার পড়েছে উঁচু জায়গা থেকে। আচ্ছা, একটু ও দুবার পড়ে গেছে উঁচু জায়গা থেকে। আচ্ছা, একটু লক্ষ্য রাখবেন, ভালো করে ওকে খেয়াল করবেন, বুঝতে পেরেছেন? গার্ড করুন, আর কিছু করতে হবে না। পড়াশোনা যাতে করে সেরকম ভাবে সুস্থভাবে দেখুন। পড়াশোনা হলে তারপরে ওর ভবিষ্যৎটা জানবেন। ঠিক আছে, বুঝতে পারলেন? ঠিক আছে। আপনি লাইনটা হ্যালো হ্যালো। হ্যাঁ বলুন বলুন। বললাম ওর রাশিফলটা জানা যাবে? রাশিফল জানার জন্য অনেক প্রোগ্রাম হয়, ঠিক আছে? অত সময় তো আমার নাই গো মা। রাশিফল জানার জন্য অনেক প্রোগ্রাম হয়, আপনি সঙ্গে থাকুন, ভালো থাকুন। আর উনি যেটা বললেন যে এখন কিন্তু ছেলেকে পড়াশোনাটার দিকে মন দিতে বলুন, হ্যাঁ, আর সেটাই আপনি মানে উনি যেটা বললেন আর এই যে কথা বললেন এর মধ্যে থেকেই কিন্তু ওনার আশীর্বাদ আপনার ছেলের মাথায় পৌঁছেও গেছে। ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমি আপনি সঙ্গে থাকুন, হ্যাঁ, আমি পরবর্তী ফোনে যাচ্ছি। পরবর্তী ফোনে, কারণ প্রত্যেকটি মানুষ না চাইছেন ওনার সাথে কথা বলতে, আবার যারা লাইনে ঢুকছেন তারা চাইছেন মানে সমস্ত প্রশ্ন, অনেক কথা বলতে। হ্যাঁ, এটা ইচ্ছা হতেই পারে, কারণ ওনাকে যখন পেয়েছেন মনে হচ্ছে যে আরো কত প্রশ্ন করি, এটা হতেই পারে। তো সেক্ষেত্রে আপনাদের, উনি কখনো বলেন না যে চেম্বারে আমার কাছে চলে আসুন, এটা উনি কখনো বলেন না, কিন্তু মানুষ ওনাকে খোঁজেন, মানুষ ওনার খোঁজে পৌঁছে যান ওনার চেম্বারে। তো আরামবাগে চেম্বার রয়েছে, আর কলকাতার মোটামুটি পার্শ্ববর্তী অঞ্চলের বন্ধুরা আপনারা কিন্তু বেহালা ম্যান্টনের সানরাইজ চেম্বারে ওনাকে প্রতি মাসে একদিন করে কিন্তু পেয়ে যাবেন। আমি পরবর্তী ফোনে যাচ্ছি। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, নমস্কার, বলুন কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন কে বলছেন? হ্যাঁ আমি উড়িষ্যা থেকে বলছি। কোথা থেকে? উড়িষ্যা থেকে। উড়িষ্যা থেকে? আচ্ছা আচ্ছা, আপনি বলুন, আপনার নাম বলুন আর বয়স বলুন। হ্যাঁ, হাজবেন্ডের সম্বন্ধে জানতে চাই। আচ্ছা, হাজবেন্ডের নাম বলুন, হাজবেন্ডের বয়স বলুন। অনিরুদ্ধ পরিদা। অনিরুদ্ধ কি? হ্যাঁ, পরিদা। আচ্ছা, বয়সটা বলুন। বয়স 54। 54? হ্যাঁ, আচ্ছা, 54। হ্যাঁ, আরেকবার বলুন। 54। হ্যাঁ, 54 তো বললো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাই বলেছে মা, শুনতে ভুল হয়েছে। বাড়িপাদার দিকে বাড়ি, ডিস্ট্রিক্টটা বাড়িপাদা। হ্যাঁ, বাড়িপাদা। কি আশ্চর্য ব্যাপার, উড়িষ্যায় এতগুলো জায়গা রয়েছে, তার মধ্যে বাড়িপদার দিকে যে আপনার বাড়ি, সেটা উনি এখান থেকে বলে দিলেন।
ছেলে? আমি জানি ওনাদের বাড়ি হচ্ছে বাড়িপাদার দিকে। আচ্ছা। আর প্রথম কথা হচ্ছে ওনার স্বামীর এখন যে কর্মগুলো করছেন সেগুলো ঠিক চলছে না বা শারীরিক প্রবলেমে ভুগছে। আচ্ছা। এবং বেশ ভালো চলছে না। আচ্ছা। আর আর্থিকটাও টাবল আছে। আর্থিকটাও টাবল আছে, মানে সব দিক থেকেই একটু জড়িয়ে পড়েছে। ওই জন্য মা ফোন করেছে। এক হচ্ছে শরীর খারাপ, দুই হচ্ছে ব্যবসাটাকে ঠিক মতন জায়গাগুলোকে ঠিক নিয়ে যেতে পারছে না, যে টাকা পয়সা যেখান থেকে আসে সেই জায়গাটাও ডাউন যাচ্ছে, যার জন্য এই প্রবলেমে পড়েছে। তা এখন হয়েও তো গেল 2 বছর প্রায় তো চলছে। 2 বছর তো এইরকম অসুবিধাগুলো চলছে। হ্যাঁ, অনেকদিন থেকে অসুবিধা চলছে। হ্যাঁ, এই 2 বছর হচ্ছে। তার আর হয়ে এসছে, অম্বুবতীটা কেটে যাক না, ভালো সময় আসবে। বোঝা গেল? না না, কিছু করেনি, ভয় নাই। ওই ভয় লাগছে কেউ কোনো কিছু করে বোধহয় ওকে ওরকম করে দিয়েছে, এইটাই ভয় লাগছে। না করেনি, কিছুই করেনি। আপনাদের বলেছেন তখন কেউ কিছু করেনি, আর কেউ কিছু করে ওরকম কিছু করতে পারেনি, এমন শক্তি এখনো সেরকম জন্ম নেয়নি। এই ভুল ধারণাগুলোকে মন থেকে পরিষ্কার করে ডাক্তারি দেখিয়ে ওর শরীরটাকে চাঙ্গা করুন, আর ওকে কাজ কারবারে আবার মনোযোগ দিতে বলুন। আমি যেগুলো বলছি সেটা সঠিক, এটাই শুনে সায়েন্টিফিক্যালি কিন্তু বললেন যে ডক্টর দেখিয়ে ওর শরীরটাকে ঠিক করুন। তুলুন, ওকে তুলে বসান, ওকে কাজবাজ করান। আর কেউ কিছু করেনি, কারো ক্ষমতা নাই ওরকম কিছু করে দেওয়া। এই আপনাদের এই ধারণাগুলোর জন্য, ডাক্তারি না করার জন্য ওই শরীরটা খারাপ হয়ে যাবে। বুঝতে পেরেছেন? অসুবিধাটা কি? ও দুর্বল হয়ে পড়ছে বারকে বার। ওর টাবলটা হচ্ছে মানসিক চাপে ও দুর্বল হয়ে যাচ্ছে, ও ঝুম মারা হয়ে যাচ্ছে আর শুকিয়ে যাচ্ছে। খাওয়া দাওয়া বন্ধ করে দেবে, ওই ডাক্তারি করালে ওটা ঠিক হয়ে যাবে। আর আপনারা ওই কেউ কিছু করেছে এই করে চব্য করছেন, এইসব করবেন না। আমি যেটা বলছি সেটা শুনুন। ডাক্তার একজনকে ডাক্তারের কাছে নিয়ে যান, যে দেখান, ও সুস্থ হয়ে যাবে, আবার কাজকর্ম করলে আবার চাঙ্গা হয়ে যাবে। ঠিক আছে, উনি যেটা বললেন সেটাকেই কিন্তু অক্ষরে অক্ষরে পালন করুন। হ্যাঁ, করবেন, আপনার হাজবেন্ড ভালো থাকবেন, আর আপনার হাজবেন্ড ভালো থাকলে আপনিও ভালো থাকবেন, আপনার সংসারটাও ভালো থাকবে। তা নাহলে ও তো শুকিয়ে যাচ্ছে, ও তো খাচ্ছে না, দুর্বল হয়ে যাচ্ছে, বারকে বার শুকিয়ে যাচ্ছে, কোনো কাজকর্ম করছে না। এরা ভাবছে কোনো গুণিনে বোধহয় কিছু করেছে। ঠিক ঠিক। তাহলে গুণিনে যদি কিছু করে, ওই করে কি করবে? তাই তো, মাঝখান থেকে লোকটা নষ্ট হয়ে যাবে। দেখেছেন উনি কত সুন্দর করে বুঝিয়ে দিলেন। ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন, ভালো থাকবেন মা। অনেক দূর থেকে ফোন করেছে। বাড়িপাদা আমি ছিলাম, বাড়িপাদা গেছিলাম, বাড়িপাদার জজ আমাকে সার্টিফিকেট করেছিল, ওখানে ডিস্ট্রিক্ট কোর্ট আছে। হ্যাঁ নিশ্চয়ই, এইটার মধ্যে হ্যাঁ সেই সার্টিফিকেট কিন্তু রয়েছে। মানে বাড়িপাদার যে ডিস্ট্রিক্ট জজ, তিনি সার্টিফাইড করেছিলেন, মানে সার্টিফিকেট দিয়েছিলেন ওনার নামে। আমি সেই গেছিলাম, শংসাপত্র কিন্তু এখানে রয়েছে, এই এতগুলো যে দেখতে পাচ্ছেন এর মধ্যে রয়েছে। ভালো থাকবেন। ঠিক আছে, সঙ্গে থাকুন। আমি একটু পরবর্তী ফোনে যাই। হ্যালো হ্যালো হ্যালো, কেউ রয়েছেন আমাদের সঙ্গে? হ্যালো, কেউ রয়েছেন আমাদের সঙ্গে? আমি দেখে নিচ্ছি আবারও, ফোনটা বড্ড ডিস্টার্ব করছে। হ্যাঁ, আমি আবারও দেখে নিচ্ছি। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? আমি বাঁকুড়া ডিস্ট্রিক্ট থেকে বলছি। আর একবার বলুন। বাঁকুড়া ডিস্ট্রিক্ট থেকে বলছি। বাঁকুড়া ডিস্ট্রিক্ট থেকে বলছেন? বাগুইহাটি থেকে বলছেন? বাগুইহাটি, কলকাতা বাগুইহাটি থেকে বলছেন। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? বলছি আমার ছেলের সম্বন্ধে জানতে, আমার ব্যবসার সম্বন্ধে। আমি বলে দিচ্ছি, ওনাকে কিছু বলতে হয় না, শুধু নাম আর বয়সটা বললেই হবে। আপনার ছেলের নামটা বলবেন, ছেলের বয়সটা বলবেন। বয়স কত? হ্যাঁ, আরেকবার। সুরজিৎ। সুরজিৎ। আচ্ছা,
আর বয়স হচ্ছে 29 বছর। আচ্ছা আচ্ছা আচ্ছা, 29 বছর বয়স, আর ছেলের নাম হচ্ছে সুরজিৎ দাস। আচ্ছা, আর শোনো মা, ভালো করে শোনো, এই সুরজিৎ আগে তো কাজকর্মগুলো করছিল ভালো, এখন কি করছে না? হ্যাঁ, গাড়ি একটা চালাচ্ছে, বাবার গাড়ি। হ্যাঁ, বাবার গাড়িটা চালাচ্ছে, কিন্তু ব্যবসা করতে কোনো ভাড়া টাড়া নেই। কি ব্যাপার, কিছু করেছে কেউ? এইটা বলি, আমি বলে দিই, এই যে ও আগে তো ভাড়া খাচ্ছিল, ইদানিং যে ইলেকশন ফিলেকশন হলো, ভোট ফোট হচ্ছে, তাহলে কি করে ভাড়াপত্র হবে মা? হয় না, তাহলে একটু তো কমে যাবে। দেখুন উনি কিন্তু বাস্তব চিত্রটা, মানে বাস্তব ভেবে কথাটা বলছেন, আপনি সেটা একটু শুনুন। আমি কথাটা কি বলছি আগে ভালো করে শোনো। কেউ কিছু করে তোমার কারবারটা নষ্ট করে লাভটা কি হবে? তোমার ওই যে পাশের লোক, ওই যে শত্রু বলছো, সেও তো ওই কাজ করে, তাহলে তাকে ওইরকম সন্দেহ করছো কেন, ভয় পাচ্ছ কেন? তারও তো হতে পারে, আরো তো তোমরাও করতে পারো তাকে, এইগুলো চিন্তা করছো কেন? যেমন কাজ করছে কাজ করুক না, কাজটা একটু কমেছে সবারই, এই ভোট ফোট হলো, এখন একটু এমনি বাজার মন্দা আছে, কাজকর্মটা একটু ডাউন, আর তোমাদের অনেক দিন থেকেই ডাউন যাচ্ছে, তোমার স্বামীর থেকেই একটু বসা বসা যাচ্ছে, সংসারে একটু টান যাচ্ছে, বুঝতে পেরেছো? সংসারে পয়সা একদমই নাই, আর টান যাচ্ছে, আর তোমরা ভাবছো কেউ কিছু করেছে, আর আমাদের মতন কোন লোকের পাল্লায় পড়লে তোমাদের কাছে অনেক টাকা নিয়ে নেবে, একে টান আছে, তারপরে আবার টাকা নেবে। কেন যাচ্ছ? কেউ কিছু করেনি, ওর একটা গ্রহ খারাপ আছে, আমি বলে দিচ্ছি, ও শনি ডাউন আছে, তোমার ছেলের শনি ডাউন আছে। আচ্ছা, তুমি 1 ভরি ওজনের সীসা পরাও। আচ্ছা, শনিবার দিনে কালো কার দিয়ে কোমরে পরাও। কতটা পড়াবো? 1 ভরি। 1 ভরি? হ্যাঁ, বড় ঠাকুরের কাছে গিয়ে কালো কার দিয়ে কোমরে পরিয়ে দাও, ঠাকুরকে ডাকো, ভালো কাজ হলে এই এসে মিষ্টি খাইয়ে যাবে, এই সানরাইজে আসবে, এসে আমাকে মিষ্টি খাইয়ে যাবে। একদম। আপনি কলকাতায় থাকেন? হ্যাঁ, তুমি কোথায় বসো? এই সানরাইজে বসি, বেহালা ম্যান্টনের সানরাইজে কলকাতায় ওনাকে পাওয়া যায় একমাত্র একটি জায়গাতেই, একটা জায়গায়, শুধু ওখানে বসি। আমার অনেক বিজি, নিশ্চয়ই চলে আসবেন। এমনি এসে মিষ্টি নিয়ে মা হিসেবে নিয়ে যাবে, আচ্ছা, তোমাকে চিন্তা করতে হবে না, শুধু দিয়ে যাবে, তুমি দেখবে। ওই সীসা কতটা? 1 ভরি ওজন, 1 ভরি, 1 ভরি কালো কার দিয়ে শনিবার দিনে ওকে শনি ঠাকুরের মন্দিরের কাছে যেয়ে কোমরে পরিয়ে দেবে, আচ্ছা, বাস। আর শনি ঠাকুরকে 11 টাকা পুজো দিয়ে দেবে। কত সহজ রাস্তা আপনাকে বলে দিলেন, যাতে আপনার ছেলের ব্যবসাটি ভালো হয়, কাজ হবে, কাজ হবে। ও ভালো কষ্ট চেষ্টা করছে, ও বিয়ে শাদী দিয়েছো তো? টিভিতে শুনছেন তো? ও টিভিতে শুনছে, টিভিতে শুনছেন আপনি? হ্যাঁ, ও শুনতে পাচ্ছ মা? আপনি শুনতে পাচ্ছেন উনি কিছু বলছেন? না না না, আপনি শুনতে পাবেন কি করে? আপনি তো টিভির সাউন্ডটা একবারে ফুল সাউন্ডে বাড়িয়ে দিয়েছো। আপনি তো ফোনে শুনবেন, ফোনে। হ্যাঁ, মানে শোনো, এই সুযোগটা পাবে না, তাই তো। নাহলে সেই 1100 টাকা ভিজিট দিয়ে আমাকে দেখাতে হবে। আচ্ছা, টিভির সাউন্ডটা মিউট করে দিন। দাও। আপনার তো খুব ভাগ্য ভালো যে উনি আপনাকে খুব সহজ রাস্তা বলে দিলেন, যে যেটা করার কথা আর কি। উনি কিন্তু কখনো বললেন না যে আমার চেম্বারে এসে ভিজিট দিয়ে আমাকে দেখাও, উনি বললেন তোমার ছেলে যখন ভালো হয়ে যাবে এই সহজ টোটকাটি করে বা এই সহজ জিনিসটি করে তখন আমাকে একটু মিষ্টি খাইয়ে যাও, ব্যাস দিয়ে চলে যাবে। তাতেই খুশি। একদম কোনো চিন্তা করো না, বিয়ে শাদী দিয়েছো ছেলে, ভালো করে শান্তি করে থাকুক না, আবার কি। ঠিক আছে, ঠিক আছে, সঙ্গে থাকুন, ভালো থাকুন। পর 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 ফোন এসে যাচ্ছে, হ্যাঁ আপনি ফোনটা রেখে দিন, ঠিক আছে? কেটে দিন ফোনটা, কারণ প্রচুর বন্ধু রয়েছেন, যেহেতু ফোন কাটা হচ্ছে না, যার জন্য আমরা ফোনগুলো নিতে পারছি না। হ্যালো,
হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? নমস্কার, আমি মুকুল পাল বলছি। আমি একটু বাবাজির সাথে একটু কথা বলবো। নিশ্চয়ই, আপনি একদম অনলাইনেই রয়েছেন। কোথা থেকে ফোন করছেন? আমি ত্রিপুটি থেকে করছি, জগদ্দল। জগদ্দল থেকে। আজকে জগদ্দল থেকে দুজন বন্ধু কিন্তু লাইন পেয়ে গেলেন। আপনার নামটা আরেকবার বলুন। মুকুল পাল। মুকুল পাল। বয়স কত? হ্যাঁ, 60 বছর। 60 বছর। মুকুল পাল 60 বছর। হ্যাঁ, ওনার মানে পুরুষ না মহিলা? আচ্ছা, আপনি মানে পুরুষ না মহিলা? আমি মহিলা। মহিলা। 60 বছর বয়স। 60 বছর বয়স। কেমন লাগছে অনুষ্ঠান মুকুল দি? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো লাগছে অনুষ্ঠান। আচ্ছা। আর আজকে লাইনটা পেয়ে গেলেন, তাতে তো আরো ভালো লাগছে। হ্যাঁ শুনো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তোমার তো শারীরিক কষ্ট তো আছেই, আর যে কাজগুলো করছো তাতে একটাও জ্ঞানার হতে পারছো না, বুঝতে পারছো না? না। একটাও সাকসেসফুল করতে পারো না, হয়নি তো? হ্যাঁ? বলছি যে কাজগুলো করছো একটাও জ্ঞানার হতে পারছো না তো। না না, আর আমার সারা শরীর এত জ্বর। আমি বলছি মা, হ্যাঁ, উনি আমি বলছেন, সবটা বলছি, কিচ্ছু বলতে হবে না, তোমাকে কিছু বলতে হবে না, আমি তুমি বলবো কাজের তো। কথাগুলো বললেন আমি তো সবটা বলবো, আমি বলার জন্য তো, তবে তো তুমি ফোনটা করেছো। আমাকে তুমি কেন বলবে, আমি বলবো। তোমার যে শারীরিক প্রবলেম গুলো সবগুলো খুলে খুলে বলে দিচ্ছি। তুমি ইমিডিয়েটলি একটা তামার বালা ওয়েট দেখে হাতের উপরে পড়ো এই জায়গায়, কারণ তা নাহলে ব্যথায় জর্জরিত হয়ে যাবে, উঠতে পারবে না, চলতে পারবে না। আচ্ছা, বুঝতে পেরেছো? তুমি একটা বালা ভারী ওজনের এখানে পড়ো, তামার, মঙ্গলবার দিনে পড়বে। কোথায়, জানাতে না বামাতে বাবা? তুমি বাঁ হাতে পড়ো না মা, ইয়েতে যেখানে মানে হাতের ডান্ডা তো এই 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 হাঁটুর উপরটাই পড়বে, এই হাত থেকে এই জায়গাটা, যে জায়গাটা আমি দেখাচ্ছি কনুইয়ের উপরে বলছেন? কনুইটার উপরে, এখানটায় পড়ো মোটা দেখে, তা নাহলে ওই ব্যথার ওষুধ খেয়ে খেয়ে মরে যাবে, ওষুধ কিনে কিনে আলা হয়ে যাবে। আচ্ছা বাবা, কিসের বাবা? এটা বাতে বাবা? বাত তো মা, এটা একরকম বাতই তুমি ধরতে পারো। তোমার তো আগে ছিল না এটা, না, আস্তে 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 করে বাতে পরিণত হয়ে যাচ্ছে। তোমার তো তোমার কতগুলো জিনিস তুমি বড্ড ভুল করে গেছো। প্রথম ভুল করে গেছো, তুমি খাওয়া দাওয়া ঠিক মতন করনি, ঠিক মতন জল খাওনি, ঠিক মতন হাঁটা চলা করনি, পরিশ্রম করেছো কিন্তু ওই যে মর্নিং ওয়াক টোয়াক গুলো যেগুলো করার দরকার এগুলো করনি, ব্যায়ামগুলো ঠিক করনি, যার জন্য এইটা তোমাকে একেবারে পা থেকে হাঁটু পর্যন্ত কোমর থেকে জড়িয়ে ধরেছে। ঠিক বলেছি? হ্যাঁ ঠিক। তাহলে এখন তোমাকে ওইগুলোকে ঠিক করতে হবে, আর সব থেকে বড় কথা তোমার পেটটাও ঠিক করতে হবে, খাওয়াটাও ঠিক করতে হবে। যে পেটটাই তোমার হজম হচ্ছে না, হজম যদি না হয়, গ্যাস যদি বেশি হয়, তাহলে তোমার এই যন্ত্রণাগুলো হবে। তার জন্য ওই তামার এটা করতে বলবে। পরও ভালো করে থেকো, হ্যাঁ ভালো হয়ে যাবে। একজন বলে আমাকে ক্ষতি করেছে তাই বাবা? এই যে আবার সেই প্রশ্ন। আচ্ছা মা, বললো আমাকে। হ্যাঁ আমি বলি, ক্ষতি করে তোমার পা গুলো ক্ষতি করে তার কি লাভ হবে তুমি ভালো করে বুঝো। তোমার তার কি লাভ হবে বলো? তোমার পা গুলো ক্ষতি করলো, তোমার তার কি উপকার হবে? তোমার নিজের, তুমি যাকে ডাউট করছো, যাকে সন্দেহ করছো, তোমার পাশাপাশি লোককে? না না না, পাশাপাশি লোককে করছি না যদিও। তাহলে কাকে করছো তুমি? কে করবে তোমার? মানে ছেলেটাকে বিয়ে দিয়ে শান্তি পেলাম না, মানে চলে গেল। একটা কথা বলি মা, শোনো, শেষ কথা শোনো। যদি বৌমা চলে যেয়ে থাকে, সেখান থেকে তোমাকে ক্ষতি করে কোনো লাভ হবে না। তার মেয়ে থাকলে তাকে কষ্ট দিলে তবে তো তোমার ক্ষতি করতো। কেন ওগুলো মাথার ভিতরে নিচ্ছ বলো তুমি? ক্ষতি ফুটি এসব মাথার ভিতরে নেবে না। তুমি ঠাকুরকে মানত করো, নিশ্চয়ই ভালো করে তামার বালাটা পড়ো, ভালো করে খাওয়া দাওয়া করো, যে পয়সাটা গুণিনদের দেবে সেই পয়সাটা নিজে ডাক্তারি করো,
দেখুন মানে উনি কত সুন্দর করে বুঝিয়ে দিচ্ছেন। আপনি সঙ্গে থাকুন, আমাদের সময়টা একদম শেষ হয়ে গেছে, তার জন্য আর আমরা এগোতে পারছি না। এই অনুষ্ঠানের মধ্যে যেমন আধ্যাত্মিকতা রয়েছে, তেমন রয়েছে বাস্তবতা, তেমন রয়েছে সচেতনতা, তেমন রয়েছে শিক্ষা। উনি কিন্তু প্রত্যেকটি যে কথাগুলো বলছেন তার প্রত্যেকটি কথার মধ্যে এই যে আমি 4টে শব্দ বললাম, এগুলো সবটাই কিন্তু রয়েছে। আর তার জন্যই উনি একজন প্রকৃত সাধক, প্রকৃত মানুষ, এবং তার জন্যই ওনার কাছে যারা আসেন তারা কিন্তু সবাই ভালো থাকেন। কিন্তু আজকে তো আমাদের অনুষ্ঠান শেষ করতেই হচ্ছে, বহু মানুষ ছিলেন এখনো, তাদের সাথে কথা বলা হলো না। আমরা চেষ্টা করছি ওনাকে আবারও খুব তাড়াতাড়ি সোনার বাংলার পর্দায় ঠিক এই সময় নিয়ে আসার, কিন্তু ততক্ষণের জন্য আপনারা সকলেই ভালো থাকুন এবং যোগাযোগ করতে থাকুন ওনার সঙ্গে। আর আপনাকে অনেক ধন্যবাদ। এবং সকলেই যদি তারাপীঠ যাই দেখা হয়ে যাবে। নিশ্চয়ই তারাপীঠ গেলে তো ওনার সঙ্গে দেখা হবেই, তার জন্য কিন্তু আপনারা অবশ্যই যোগাযোগ করুন। ফলহারিণী অমাবস্যাতে উনি কিন্তু তারাপীঠেই থাকছেন। আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনাদের সকলকে জানাচ্ছি জয় মা।